প্রি প্রোডাকশন, প্রোডাকশন, দেন পোস্ট প্রোডাকশন, কি কি দিক জুড়ে থাকে একটা সিনেমার সাথে? আমার মনে হয় সিনেমার ক্ষেত্রে প্রি প্রোডাকশন হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট ফেজ। কারণ আমার প্রি প্রোডাকশন যদি ভুল হয় তাহলে আমি শুটে কিন্তু তুলতে পারবো না জিনিসটা। একবার শুট হয়ে যাওয়া মানে ওটা হচ্ছে ছাপা হয়ে গেল, সাদা শাড়ির ওপরে তুমি ছাপা মেরে দিলে। বাংলা ইন্ডাস্ট্রির লাস্ট যে ধরো 2-3 বছর বা 4 বছরের যে অবস্থা, সেখানে একজন ডিরেক্টরের এই পারফেক্ট ভাবে সিনেমা বানানোর জন্য পরিস্থিতি কতটা অনুকূল ছিল বা আদৌ ছিল কিনা? তুমি এমন একজন মানুষ যিনি মুম্বাইতেও প্রচুর কাজ করেছো, বাংলাতেও কাজ করেছো। আমি বলছি মুম্বাইয়ের থেকে কোন কোন দিকগুলো শেখার আছে? অনেক কিছু শেখার আছে। এবং সেটার জন্য খুব একটা যে আহ, মানে সবসময় যে সেটা অর্থনৈতিক কারণের জন্য হয় না বলে যেটা এক্সকিউজ দেওয়া হয় কলকাতায়, সেটা কিন্তু একটা এক্সকিউজই। মানে একটু প্রফেশনাল ভাবে যদি আমরা জিনিসটাকে অ্যাপ্রোচ করি, বেসিক বাংলা সিনেমায় আর্টিস্ট এখন এই যে আমি এতক্ষণ এগ্রিমেন্ট নিয়ে কথা বললাম, 70 পাতা 7 পাতার এগ্রিমেন্টও হয় না। আমার মনে হয় না বাংলা ইন্ডাস্ট্রিতে কোনো প্রোডাকশন হাউস আছে যারা কোনো এগ্রিমেন্ট দেখাতে পারবে, এবং সেটা কিন্তু একটা ভীষণ ভুল প্র্যাকটিস। ওকে। ভুল প্র্যাকটিস এই জন্যই বলবো, কালকে যদি কোনো অসুবিধে হয় তাহলে কিন্তু না প্রডিউসারের কিছু বলার আছে, না অ্যাক্টরের কিছু বলার আছে। তারা কোথায় লড়বে, কার সঙ্গে গিয়ে লড়বে? তারা কোর্টে তো যেতে পারবে না। তারা এদের ফেসবুকে লড়াই করবে, আর না হলে তাদের যেটা করে তারা। এবং তাদের প্রিয় সাংবাদিকদের দিয়ে কিছু আর্টিকেল বার করে তারা ঝগড়াঝাটি করবে আর কি, মানে মনোমালিন্য প্রকাশ করবে। দ্যাটস নট প্রফেশনালিজম। দ্যাটস হোয়াট ইউ হ্যাভ টু লার্ন ফ্রম বম্বে। যে তুমি একজন তুমি একটা প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করতে রাজি হয়েছো একটি পরিচালকের আন্ডারে, আমার এই টার্মস অ্যান্ড কন্ডিশনস। তারা রাজি হলে তোমাকে সাইন করলো, এবং প্রোডাকশন হাউসেরও সেই দায়িত্বটা হচ্ছে যে সেই টাইম লাইনটা মেনটেন করা এবং সঠিকভাবে সেই যা যা লেখা আছে সেগুলো যেন সঠিকভাবে হয়। যেহেতু এখানে বলা হয় যে আমরা পরিবারের মতন কাজ করি, এবং এটা একটি পরিবার, এখানে বাবা দাদা কাকা মাসি দিদি ভাই বোন, তাই জন্য পরিবারের মধ্যে কোনো অ্যাগ্রিমেন্ট হয় না। কিন্তু পরিবারে যখন ঝগড়া লাগে তখন কিন্তু আমরাও দেখেছি যে পরিবারের মানুষরা কিন্তু কোর্টের দ্বারস্থ হচ্ছে। তো আমার মতে মনে হয় যে সবার আগে প্রফেশনালিজমটা আনা উচিত। কার কি দায়িত্ব সেটা আমি বলছি না যে 70 পাতার একটা এগ্রিমেন্ট করতে, কিন্তু সেটা 7 পাতার তো একটা এগ্রিমেন্ট হবে। বেসিক জিনিসগুলো থাকা উচিত। বেসিক জিনিসগুলো তো বেসিক যেগুলো প্রোভাইড করা উচিত, যেমন ধরো হাইজিন, আর্টিস্ট এবং যারা যারা কাজ করছে তাদের সবার ফুড, খাবারের মধ্যে সাংঘাতিক বৈষম্য। হুম, কিরকম? আমি এরকমও শুনেছি, দেবের প্রোডাকশনে নয়, কারেক্ট টু দ্যাট, সেটা নয়, কিন্তু আমি দেখেছি অনেক জায়গায়, অনেক অনেক প্রোডাকশন হাউসে যখন আমি মানে এমনি ভিজিট করেছি বা দেখেছি তাদের শুটিংয়ের সময়, যে তাদের একটা ওই টেকনিশিয়ানদের একটা খাবার আসে, স্টার এদের জন্য একটা খাবার আসে, আর ডিরেক্টরের জন্য, ডিরেক্টর যদি বলে, সে ডিরেক্টর যদি খুব ট্যান্ট্রাম ডিরেক্টর হয়, যদি বড় ডিরেক্টর হয়, তার যদি প্রচুর পুরস্কার টুরস্কার পেয়ে থেকে থাকেন, তার যদি বড় বড় লোকের সঙ্গে চেনাশোনা থাকে, তাহলে তার জন্য সেই যা চাইবে তাই আসে। নাহলে সে তার মাথা গরম হয়ে যায়, মুড অফ হয়ে যায়। এরকম হয় বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে। কিন্তু এই ডিসক্রিমিনেশনটা কেন হবে? যে স্পট বয়টা, যে লাইটম্যানটা ইকুয়ালি খাটছে আমার সাথে, আমার টিমের সাথে, সে খাবারটা কেন পাবে না? মানে আমি চাইলেই আমি চিকেন খেতে পারি, ফ্রাইড রাইস খেতে পারি, চিলি চিকেন খেতে পারি, কোক খেতে পারি, সাবওয়ে স্যালাড খেতে পারি, সাবওয়ে স্যান্ডউইচ খেতে পারি, পিৎজা খেতে পারি, কিন্তু রোজ কেন বিকেলবেলা ওরা মুড়ি তেলে ভাজা খাবে? রোজ কেন মুসুরির ডাল ভাত এবং একটি রুই মাছের পিস দিয়ে কোনো রকমে খেতে দেওয়া হবে তাদের? কেন তারা একটু যদি মিষ্টি দই চায় তাহলে সেটা একটা ইস্যু হয়ে যায়?
খাবার পাত্রে দুটো চাটনি চাই, সেটা একটা ইস্যু হয়ে যায়। প্রোডাকশনে হয় হয়। দুর্ভাগ্যজনক। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে হয় যে আমি যখনই কাজ করেছি, যেখানে যেখানে কাজ করেছি, সেখানে সেখানে আমাকে দেবের এখানে বলতে হয়নি, কারণ দেব এটা খুব ফিল করে, মন থেকে ফিল করে, কারণ ও নিজে এক গ্রাউন্ড লেভেল থেকে উঠে এসেছে, এবং তাই জন্য ওর সেটে এভরিবডি ইজ টেকেন কেয়ার অফ ফুড। এবং আমি যখন লক্ষ্মীকান্তপুর করলাম তখনও একটা নতুন প্রোডাকশন হাউস এঞ্জেল ক্রিয়েশনস, সেখানেও যিনি ইপি ছিলেন সৌমিত্র ভান্ডারী, উনিও যেহেতু বিনোদিনী, তো উনি আমার সঙ্গে অ্যাসোসিয়েটেড ছিলেন। আমরা খাবারটা কিন্তু উই মেড শিওর, আমি সবসময় বলি যে এই বৈষম্যটা রেখো না, একদমই রেখো না। এবং তারাও আমার সঙ্গে কাজ করছে, তাদেরও কিন্তু সমানভাবে খেতে দাও, আবার ওইটা করো না। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে আমরা যে ধরনের জায়গায় শুটিং করি বা যেভাবে আমরা শুটিং করি, সেখানে কিন্তু অনেক সময় দেখেছি যে বড় আর্টিস্টদের জন্য ভ্যানিটি ভ্যান থাকে, তারা তাদের যখন ওয়াশরুম ইউজ করতে হয় তারা সেটা ইউজ করতে পারেন, কিন্তু বাকি কলা কুশলী, বাকি যারা জুনিয়র আর্টিস্ট এবং টেকনিশিয়ানস, তাদের বাথরুম করার জায়গা থাকে না, তাদের জন্য ভাবা হয় না। এবং এই জুনিয়র আর্টিস্টদের তখন কি করতে হয়, প্রোডাকশনরা ভাবে যে নিকটবর্তী সুলভ শৌচালয় কোথায় আছে সেখানে তাদের পাঠিয়ে দেওয়া হয়, মহিলাদের, এবং পুরুষরা যেখানে সেখানে করে বেড়ায়। যদিও বা মোদিজি বলছেন যে স্বচ্ছ ভারতের কথা, বাট আই ডোন্ট থিঙ্ক সো ইটস অ্যাপ্লিকেবল অন দ্য সেটস অফ ফিল্ম, বিকজ মানুষ গাছগাছালি যেখানে সেখানে গিয়ে ইউরিন করে আসছে, জায়গা না থাকলে তারাই বা কি তা না কোথায় যাবে, কি করবে? তো এই হাইজিনটা তো প্রোভাইড করতে হবে, বিশেষ করে মহিলা অভিনেত্রী ও মহিলা টেকনিশিয়ানদের। এখন তো সিনেমাটোগ্রাফিতে মহিলারা এসেছে, মানে যে ডিসক্রিমিনেশন নিয়ে একটা কার্যত মানে বলা চলে যে একটা প্রচণ্ড সমস্যা লাস্ট 6-7 মাস ধরে আমরা দেখছিলাম, সেটা কিন্তু বাস্তবে আছে, তার সলিউশন হয় না, সেটা নিয়ে ঝগড়া হয়। শুধু ঝগড়া হয়। এবং আমার মনে হয় ঝগড়া থেকে আমার মনে হয় কোথাও বসে জিনিসটাকে সলভ করা উচিত, কারণ মহিলাদের সেই মানে হাইজিনটা বিশেষ করে প্রয়োজন। মানুষ তো শুধু দেখে যে ভাবে যে একটা সিনেমা আর্টিস্ট এলো, ডিরেক্টর ডাইরেকশন দিল, ফটাফট শুট হয়ে হয়ে গেল। গেল, ডান। অনেকের এই ধারণাটাও নেই যে হয়তো ডাবিংটা পরে হয় বা ইত্যাদি ইত্যাদি। আমি পোস্ট বলছি প্রোডাকশন ব্যাপারটাই তো জানে না এই যে, লোকেরা। হ্যাঁ, এই যে প্রি প্রোডাকশন, প্রোডাকশন, দেন পোস্ট প্রোডাকশন, কি কি দিক জুড়ে থাকে একটা সিনেমার সাথে। বিশাল, মানে একটা কখনো যখন সিনেমা শুরু হয় তখন লোকে ভাবে যে ও মানে নিউজ পেপারে বেরোলো রামকর্ণ মুখোপাধ্যায় এই ছবিটি করছেন, তারা ধরেই না যে 3 মাস পর বোধহয় সিনেমাটা তারা দেখতে চলে যাবে হলে। মানে এটা তো ম্যাজিক নয়, এটা একটা টাইম কনজিউমিং একটা প্রসেস। হ্যাঁ, মানে এরকম সিনেমাও হয় যেগুলো মানুষ শুরু করে এবং আসে, কিন্তু সেই সিনেমাগুলো আসে এবং যায়। দু ধরনের জিনিসটা হতে পারে। একটা হচ্ছে যে তুমি মিউজিক ভিডিও বানিয়েছো, যে মিউজিক ভিডিওর মধ্যে অনেক প্যাশনেটলি, অনেক ভেবে চিনতে, একটা ক্রিয়েটিভ মানসিকতা নিয়ে জিনিসটা বানিয়েছো, সেটা এক ধরনের, তার মধ্যে তুমি সময় দিয়েছো সেটার পেছনে। একটা হলো তুমি গান শুনলে রাত্রিবেলা, সকালবেলা শুটে চলে গেলে একটা ক্যামেরা নিয়ে মন্দারমণি শুটিং করে সেটা তুমি ইউটিউবে আপলোড করে দিলে, সেটা ডেফিনেটলি নিশ্চয়ই একটা টি সিরিজ বা সারেগামার মিউজিক ভিডিওর সমতুল্য হবে না, কারণ তুমি সময়টাই দাওনি। আমি বলছি না যে ব্র্যান্ডটার জন্য হবে না, তোমার নিজস্ব ব্র্যান্ডে হতে পারে, কিন্তু তুমি সময়টা দাও। ক্রিয়েট করার জন্য সময়টা, সেই সময়টা যেটা আমরা দিই সেটা হচ্ছে প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট ফেজ। সেটা প্রি প্রোডাকশনটা আমার মনে হয় সিনেমার ক্ষেত্রে প্রি প্রোডাকশন হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট ফেজ। ওকে। কারণ আমার প্রি প্রোডাকশন যদি ভুল হয়, প্রি প্রোডাকশন যদি আমি গন্ডগোল করি, বা প্রি প্রোডাকশন যদি আমি ফাঁকি মারি, তাহলে আমি শ্যুটে কিন্তু তুলতে পারবো না জিনিসটা। আর একবার শ্যুট হয়ে যাওয়া মানে ওটা হচ্ছে ছাপা হয়ে গেল, সাদা শাড়ির ওপরে তুমি ছাপ্পা মেরে দিলে, ওটা এবার ফিরে তো আসা তুমি যাবে না। করতে পারবে না। ফিরে আসা যাবে না কেন, সেরকম সাংঘাতিক খরচার একটা ব্যাপার। তো দ্যাট ইজ নট দ্য রাইট ওয়ে অফ অ্যাপ্রোচিং এ ফিল্ম। আর পোস্ট প্রোডাকশনটা সময় নেয়, মানে সেটা ডিপেন্ড করে কী ধরনের ছবি। আমরা বিনোদিনীর ক্ষেত্রে আমার অনেক সময় লেগেছে পোস্ট প্রোডাকশনে, কিন্তু লক্ষ্মীকান্তপুরে সেটা লাগেনি। লক্ষ্মীকান্তপুর একটা কন্টেম্পোরারি, লক্ষ্মীকান্তপুর লোকাল কন্টেম্পোরারি একটা গল্প, সেটাতে অত ভিএফএক্স নেই। কিন্তু বিনোদিনী যেহেতু 200 বছর 150 বছরের একটা পুরনো গল্প, প্রত্যেকটা ফ্রেমে আমাকে বসে কাজ করতে হয়েছে, বা আমার টিমকে বসে কাজ করতে হয়েছে, ডাবিংয়ে সময় দিতে হয়েছে, ব্যাকগ্রাউন্ড মিউজিকে সৌরেন্দ্র সমজিতের যে তারা খুব সুন্দর মিউজিক কম্পোজ করেছেন, সেটার প্রতি অলমোস্ট 6 মাস থেকে সময় গেছে। এই যে একজন ডিরেক্টরের পারফেকশনিস্ট হওয়া, সেটা তো কোথাও গিয়ে একটা সময়, অর্থ
এই বাজেট বা এগুলো লাগে? বাংলা ইন্ডাস্ট্রির লাস্ট যে ধরো ২-৩ বছর বা ৪ বছরের যে অবস্থা, সেখানে একজন ডিরেক্টরের এই পারফেক্টভাবে সিনেমা বানানোর জন্য পরিস্থিতি কতটা অনুকূল ছিল বা আদৌ ছিল কিনা? একদমই ছিল না। কারণ আমার মানে টু বি ভেরি অনেস্ট, এটা মানে বিনোদিনী প্রডিউস করেছে প্রমোদ ফিল্মস, প্রতীক চক্রবর্তী, বম্বের প্রযোজক। আ উপস্থাপনা প্রেজেন্ট করেছেন এবং মানে যাকে ছাড়া ছবিটা হতো না সেটা হচ্ছে দেব অধিকারী। দেব এন্টারটেইনমেন্ট ব্যানারে ফিল্মটা হয়। এবং যখন আমরা ফার্স্ট স্ক্রিপ্টটা লক করি এবং তারপর যখন একটা বাজেট আসে, সেই সংখ্যাটা এমন একটা সংখ্যা এসেছিল যেই সংখ্যাটায় ছবিটা করা সাংঘাতিক একটা রিস্ক ফ্যাক্টর হয়ে যেত এবং তার রিকভারি জীবনেও হতো না। হুম। এবং আমার সেখানেই মনে হয় যে আমি দেবকে সাধুবাদ দেব যে দেব একটা নাম্বার বললো তার প্রোডাকশন কন্ট্রোলারকে, প্রোডাকশনের ম্যানেজারকে, যে এইটার মধ্যে কিন্তু ছবিটা করতে হবে। যদি তুমি ছবিটা করতে না পারো তাহলে ছবিটা আমি শেলফ করে দেবো, করবো না। কারণ প্রডিউসারের পুরো টাকাটাই জলে চলে যাবে নাহলে। তখন আমার শুনতে খুব খারাপ লেগেছিল যে আমার ছবিটা হবে না তাহলে। আর যেটা বম্বেতে কিন্তু এই সিচুয়েশনটা হয় না। হুম। ঠিক আছে, বম্বেতে হয়তো হ্যাঁ কাট ডাউন করা হয়, সব কিছু স্ট্রিমলাইন করা হয়, কিন্তু বলা হয় না যে এইটার মধ্যে না করলে সিনেমাটাই হবে না। ইটস নট লাইক দ্যাট। মানে কোথাও গিয়ে সেটা অ্যাডজাস্ট করে ওয়ার্কআউট করা হয়। কিন্তু পরে বুঝলাম যে কেন দেব বলল যে আমাদের যে ধরনের ইন্ডাস্ট্রি, বাংলা ইন্ডাস্ট্রি, সেখানে যতগুলো সিনেমা হল এবং সিনেমাটা যদি রিলিজ হয় এবং সিনেমাটা যদি চলে, তাহলে এই নাম্বারটা হল থেকে আসতে পারে, এই নাম্বারটা ওটিটি থেকে আসতে পারে, এই নাম্বারটা স্যাটেলাইট থেকে আসতে পারে, এই নাম্বারটা মিউজিক রাইটস থেকে আসতে পারে। একটা লোয়েস্ট ধরে নেওয়া হয়। সিনেমা হিট হলে তার তো কোনো মানে শেষ নেই, মানে ভালোর শেষ নেই যেমন বলে। কিন্তু বেসিক মিনিমামটাকে মাথায় রেখে একটা সিনেমা করতে হয়, যে হ্যাঁ মানে প্রডিউসার হয়তো লক্ষ কোটি টাকা কামিয়ে নিতে পারলো না, কিন্তু আবার মানে বাড়িঘর দরও বিক্রি হয়ে গেল না, এরকম একটা ব্যাপার আর কি, মানে ব্যালেন্সিং ইট আউট। তো দ্যাট হি আন্ডারস্ট্যান্ডস ভেরি ওয়েল, বিকজ এত বছর ধরে কাজ করেছে, মানে কলকাতার সব থেকে বড় ব্যানারদের সঙ্গে কাজ করে নিজের ব্যানার করেছে এবং যথেষ্ট সফল একজন অভিনেতা, প্রযোজক এবং এখন পরিচালক বোধহয় হতে চলেছে। হতে চলেছেন। তো সেই জায়গাটা থেকে আমার মনে হয় যে সেই এক্সপিরিয়েন্সটা ডেফিনেটলি ইট ওয়ার্কড। অ্যান্ড যেভাবে উনি তখন আমাকে সাপোর্ট করেছেন ছবিটার জন্য, সেটা না হলে মনে হয় না বিনোদিনী হতো, করতে পারতাম আমি বাংলায়। কারণ ও নিজে বারিপাদাতে বাঘা যতীন শুটিং করছিল, তখন সাইমেন্টেনিয়াসলি শুটিংটা চলছে, ও বাঘা যতীন করছে আর এখানে আমি রুক্মিণীকে নিয়ে বিনোদিনী শুটিং আচ্ছা। করছি। আর ওর নেটওয়ার্ক থাকতো না উড়িষ্যার ওরকম জঙ্গলে যখন শুটিংগুলো করতো, যেখানে নেটওয়ার্ক পেতো সেখান থেকে কিন্তু ও ফোন করতো আমাকে, আর খুব ভালোবেসে রামবাবু বলে যে রামবাবু সব কিছু ঠিকঠাক আছে, আর হ্যাঁ কিছু লাগবে, অল ফাইন, আই নো এভরিথিং ইজ ফাইন, বিকজ হি ওয়াজ কনসার্নড অ্যাবাউট ইট, দ্যাট আমি ঠিক মতন করতে পারছি কিনা, আমি যেটা চাইছি সেটা পাচ্ছি কিনা। এবং উনি ওনার টিমকে বলে দিয়েছিলেন যে রাম যেটা চাইবে সেটা যেন পায়। So I'm grateful to him for supporting Vinodini and making Vinodini what it became, because Vinodini না হলে হতো না, মানে বিনোদিনী হওয়ার পেছনে দেবের একটা বিশাল বড় হাত।